আশিকি আশিকি করলো কি জাদু। ওই বছরে দেখছি তুই আমার কল্পনার চেয়ে বেশি পরিণত হয়ে গেছিস। আমার শরীরে আগুন ধরানোর মতো পরিণত। এখন সকাল 7টা। যিশু তার রুমে এসে তাকে ঘুম থেকে জাগিয়ে তুললেন, ফ্রেশ হতে পাঠিয়ে বিছানাটা গোছাতে লাগলেন। আর তখনই কর্নিং বেল বেজে উঠল। বেলের আওয়াজ শুনে যিশু দরজা খুলতে চলে গেলেন। দরজা খুলে বোগামের সাথে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিস্মিত হলেন তিনি। যে ছেলেকে কোনো অনুষ্ঠানে বলে কয়েও আনা যায় না, সেই ছেলে আজ নিজ থেকেই তার দরজা। এটা দেখে অবাক হয়ে গেলেন যিশু। কি হয়েছে যিশু, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমাদেরকে কি ভেতরে ঢুকতে দেবে না নাকি? এভাবে তাকিয়ে না থেকে দরজাটা ছেড়ে দাঁড়াও তো। ছেলেটা একটু ভেতরে এসে বসো। হ্যাঁ রে জাঙ্কুক, এসেছিস যেহেতু একেবারে ব্রেকফাস্ট করেই কিন্তু যেতে হবে, না হলে কিন্তু ফুপি কষ্ট পাবো। ঠিক আছে ফুপি, কষ্ট পেতে হবে না। যাও নাস্তা রেডি করো, আমার আবার অফিসেও যেতে হবে, তাই তাড়াতাড়ি ফিরতে হবে। সে কি, আজই কেন অফিসে যেতে হবে তোকে? এসেছিস তো কালকে মাত্র, কয়েকদিন একটু রেস্ট নে, তারপর অফিসে যাস। ভাইয়া তোর আঙ্কেল তো আছেই, তারাই সামলে নেবে। তাছাড়া এতদিন তো ওখান থেকেই কাজ করেছিস, এখন আবার কিসের অফিস? কি গো, তুমি আর ভাইয়ারা কিছু বলনি এই বিষয়ে? তোমরা কেমন করে পারো ছেলেটাকে খাটাতে? আরে আমরা নিজেরাই তো তোমার ছেলের কথা মতো চলি, ওনাদের কোনো দোষ নেই ফুপি। আমি ইচ্ছা করে যাচ্ছি অফিসে। লিসার বিয়ের জন্য এমনিতেই প্রজেক্টের কাজ দেরি হয়ে যাচ্ছে, তাই আগে থেকে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখতে হবে। এখন যাও তো ফুপি, তাড়াতাড়ি নাস্তা রেডি করো, আমার আবার দেরি হয়ে যাবে। যাকে দেখার জন্য বাড়িতে আসলাম সে কোথায় আঙ্কেল? এ মনে হয় তার রুমেই আছে। তুমি যাও, দেখা করে আসো, আমি ততক্ষণে ড্রেসটা একটু চেঞ্জ করে আসি, কেমন? ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে তে, একেবারে গোসল করে এসেছে। কাল অনেকক্ষণ শুয়ে থাকা আর বেশি ঘুমানোর কারণে মাথা ভারী হয়েছিল, এখন একটু হালকা লাগছে। তে হাতে তোয়ালে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে ধীরে ধীরে। এইদিকে বারান্দায় দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের চোখ আটকে গেল তের সে স্নিগ্ধ রূপে। ভেজা চুলের ডগা থেকে জল গড়িয়ে পড়ছে গলা আর ঘাড় বেয়ে, আর সেই জলের ফোঁটা নেমে যাচ্ছে কাঁধ গড়িয়ে জামার ভেতরে, যা ড্রেসিং টেবিলের আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে জাঙ্কুকের মনে হলো যেন তের মুখ আর গলার ছোট্ট ছোট্ট হীরার দ্রুতি লেগে আছে। কালো জামা পরায় তের ফর্সা ত্বক আরো দীপ্তিময় লাগছে। জামার সামনে বাটনগুলো খোলা থাকায় মেলি বুকের খাঁজ উন্মুক্ত, আর সেখানে চোখ যেতে জাঙ্কুকের হার্টবিট বেড়ে গেল। বুকের ভেতরে এক অজানা উষ্ণতা ছড়িয়ে পড়লো, তার কেমন গরম লাগতে শুরু করলো। ঘামে ভিজে থাকা শরীর পুনরায় আবার ঘেমে ভিজতে শুরু করলো। এখানে জাঙ্কুকের উপস্থিত টের পায়নি। জাঙ্কুক মূলত এতক্ষণ বারান্দায় ছিল, তখন থেকে রুমে না পেয়ে কিছুটা বিরক্ত হয়ে গিয়েছিল। যখন বুঝতে পারলো তে ওয়াশরুমে, তখন সে গিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। জাঙ্কুক এ বেলাতের কাছাকাছি আসতে আসতে কিছুটা ঠাট্টা সুরে বলে উঠলো, সকাল সকাল তোর হটনেসের উত্তাপে যে তোর স্বামীর শরীর জ্বলে যাচ্ছে, সেদিকেও তো একটু খেয়াল রাখতে হবে মিসেস জিয়ন। নাকি তুই চাচ্ছিস তোর উত্তাপে আমি ঝলসে যাই? হঠাৎ পরিচিত পুরুষালী কণ্ঠে চমকে পেছনে ঘুরে তাকালো আর ঘুরতে মুখটা বিস্ময়ে হতভম্বিত হয়ে গেল। হাতে থাকা তোয়ালে ততক্ষণে গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। যার সামনে পড়বে না বলে কাল সারাদিন এত কষ্ট করলো, আর সেই লোকে কিনা সকাল সকাল হাজির হলো তার রুমে। এটা ভেবেই তার হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করলো। এইদিকে জাঙ্কুক তের দিকে ধীরে ধীরে এক পা করে এগিয়ে আসতে লাগলো। জাঙ্কুককে তার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে তে শুকনো ঢোক গিলে কিছুটা পিছিয়ে গেল। তের পেছনে তো কোনো জায়গায় নেই। ড্রেসিং টেবিলের সাথে লেফটে দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুক এসে একেবারে তের সামনে দাঁড়ালো, তাদের মাঝে সামান্য দূরত্ব মাত্র। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করছে। জাঙ্কুক খেয়াল করলো তে আগের চেয়ে অনেক স্লিম হয়েছে। আগে গোলমালো কিশোরী তেকে খুব কিউট লাগতো, চুলগুলো অনেকটা বড় হয়েছে। আগে চেহারায় বাচ্চা বাচ্চা একটা ভাব ছিল, এখন পরিণত লাগে। ভেজা ঠোঁটের দিকে চোখ যেতে জাঙ্কুকের গলা শুকিয়ে এলো। শুকনো ঢোক গিলল জাঙ্কুক। ঠোঁট থেকে দৃষ্টি সরিয়ে আস্তে আস্তে নিচে নামতেই তার শরীর ঝিম মেরে উঠলো। দৃষ্টি আটকে গেল তের বুকের উপরে ফর্সা ত্বকে ঝলমল করা কালো তিলটার দিকে। জাঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল সেখানে। জাঙ্কুককে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে তে সাহস করে মাথাটা উঁচু করে তাকালো। জাঙ্কুককে এমন গভীর এক দৃষ্টিতে তার গলার দিকে তাকিয়ে থাকতে দেখে তেও জাঙ্কুকের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকালো। আর তাকাতে লজ্জায় ভয়ে তে শ্বাস আটকে আসার উপক্রম। ওনা ছাড়াই লোকটার সামনে দাঁড়িয়ে আছে, এটা ভেবেই লজ্জায় তে চোখ অলমল করে উঠলো। দু হাত বুকের সামনে আড়াআড়ি ভাবে রাখলো, চোখ মুখ খিচে বন্ধ করে মাথা
নিচু করে সংকুচিত হয়ে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক তখনও তের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তেকে এমন লজ্জায় অস্থির হতে দেখে জাঙ্কুক যেন কেমন ঘোরের মধ্যে চলে গেল। তের পুরো শরীরে চোখ বোলাতে বোলাতে বলে উঠল, ওই বছরে দেখছি তুই আমার কল্পনার চেয়েও বেশি পরিণত হয়ে গেছিস। তে আমার শরীরে আগুন ধরানোর মতো পরিণত। কথাটা বলেই জাঙ্কুক তের আরো কাছে চলে এলো। তের দুপাশে দুই হাত ড্রেসিং টেবিলের ওপর রেখে একেবারে তের শরীর ছুঁই ছুঁই করে দাঁড়ালো জাঙ্কুক। তারপর ঝুঁকে তের কানের নিচে মুখ নিয়ে হাড়ে নাক স্লাইড করতে করতে জড়ানো গলায় বলে উঠলো, তুই কি কাসুন্দি মেখে রেখেছিস নাকি শরীরেতে? আমার কেমন কেমন যেন নেশা ধরে যাচ্ছে। বলে সেখানে নাক ঘষতে লাগলো জাঙ্কুক। এইদিকে তে বেচারি জাঙ্কুকের এমন হুট করে কাছে আসা শ্বাস আটকে এলো। শরীর থর থর করে কাঁপতে লাগলো। একে এমন কাঁপতে দেখে জাঙ্কুক যেন এবারে খই হারালো। গলায় নাক দিয়ে স্লাইড করতে করতে বেয়ে মুখটা ক্লিভেজের কাছে আনতে এর শরীরের ভার ছেড়ে দিয়েছে। ঢলে পড়তে নিলে জাঙ্কুকের হোশ ফেরে। তাড়াতাড়ি তের কোমর জড়িয়ে ধরে সে। তেকে কোলে নিয়ে সামনে পা বাড়াতেই জাঙ্কুককে ডাকতে ডাকতে রুমে ঢুকলো জ্যাক। বড় ভাইয়া, আপু কি হয়েছে? চোখ বন্ধ করে রেখেছে কেন? আপু কি আবারও পেটে ব্যথা করছে নাকি? গাধা, পেট ব্যথা করলে কি কেউ চোখ বন্ধ করে রাখে? তোর ভিতু আপু তোর বড় ভাইয়াকে সামনে দেখে অতি খুশির ঠালা অজ্ঞান হয়ে গেছে। এখন আর কোনো প্রশ্ন না করে ফুপ্পিকে নিয়ে ডেকে নিয়ে আয়, যা। চোখ মুখ কুচে ড্রয়িং রুমের সোফায় বসে আছে তে, আর তাকে খেপানোর জন্য তার সঙ্গে বসে আছে দুই বাড়ি দুই পাদর। একবার চিন্তা করতো জ্যাক, যে মেয়ে মাত্র 2 বছর পর তার কাজিন ব্রাদারকে সামনে দেখে খুশিতে অজ্ঞান হয়ে যায়, 5 ঘন্টা পর জ্ঞান ফিরে সেখানে নিজের স্বামীকে 2 বছর পর দেখে তার কেমন অবস্থা হবে। তখন আবুকে আইসিইউতে জাস্ট 5 দিনের জন্য ভর্তি করে রাখতে হবে। এই বলে দুইজন আবার ড্রয়িং রুম কাঁপিয়ে হাসতে লাগলো। তাদের এইভাবে হাসতে দেখে তে এবার রেগে গেল। রেগে মেগে কুসুম ছুঁড়ে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। রুমে এসে থপ করে বিছানায় বসে পড়লো। তার চোখ টলমল করছে। এখনই কেঁদে কেটে সব ভাসিয়ে দিবে মনে হচ্ছে। এইসব ভাবার মাঝে হুট করে চোখ গেল বেড সাইডে টেবিলের ওপর। সেখানে পড়ে আছে তার বড় মামনি নিয়ে আসা র্যাপিং পেপারে মোড়ানো কার্টুনটা। তে কৌতূহল হয়ে কার্টুনটা নিয়ে বিছানায় রাখলো। তে তাড়াতাড়ি কেচি এনে কার্টুনটা আনবক্সিং করতে লাগলো। আনবক্সিং শেষ হতেই তার চোখ বড় বড় হয়ে গেল। এত চকলেট আর মোবাইল বক্সটা দেখে তের চোখ কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। তে হাত বাড়িয়ে মোবাইলটা তুলতেই নিচে একটা চিরকুট দেখতে পেল। চিরকুটটা মেলে ধরে তাতে চোখ বুলালো তে। চিরকুটে লেখা, মোবাইলটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ওপেন করবি। সবকিছু সেট করা আছে, তুই জাস্ট ওপেন করে রাখবি। ওর খোঁজ খবর রাখতে হবে তো নাকি? জিয়ান জাংকুক তো আর অন্য কারো মোবাইল দিয়ে ফোন করে বউয়ের সঙ্গে খোঁজ নেবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওপেন করবি, আর না হলে আমাকে তোদের বাড়ি গিয়ে তোর খোঁজ নিতে হবে, যা মোটেও তোর জন্য মঙ্গলকর হবে না। চিরকুটটা পড়ে তার বিস্ময় আরো বেড়ে উঠলো। ততক্ষণে সে বুঝে গেছে এত এত গিফট দাতা কে। কথাটা মনে থাকে যেন। 2 বছর কোথায় ছিল এমন আল্লাহ? এত জীবনও লাগামহীন পুরুষের সঙ্গে আর কথা বলবে না। খেয়ে দেয়া কাজ নেই, খাল কেটে কুমির আনবে তে। যদিও তে মনে মনে ভয় পাচ্ছিল, কিন্তু তার চেয়েও বেশি ভয় পাচ্ছিল ওই পুরুষের সঙ্গে কথা বলতে হবে সেটা ভেবে। সেই দিনের পর আরো কয়েকটি দিন কেটে গেছে। তেকে জাংকুকের সামনে পড়তে হয়নি। এক প্রকার লুকিয়ে থেকেছে। ওই বাড়িতে যাওয়ার সাহস ভুলেও করেনি। আর না খুলেছে মোবাইল। লিসা আর আয়ু রেডি হচ্ছে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। তাদের নিতে আসবে ইয়োনো। সুগাও রেডি হচ্ছে তার রুমে। তেকে তারা যাবার পথে নিয়ে যাবে। তাদের মূলত ইয়োনো ট্রিট দিবে আজকে। লন্ডন থেকে ফেরার পর আজই তাদের প্রথম দেখা হবে। তে রেডি হয়ে নিজের রুমে বসে অপেক্ষা করছে। আপু, গাড়ি এসেছে, তোমাকে তাড়াতাড়ি নিচে যেতে বলেছে আম্মু। আয়নায় নিজেকে আবারও একবার দেখে বেরিয়ে গেল তে রুম থেকে। মাকে বলে বিদায় নিয়ে গাড়ির কাছে আসতেই তের কলিজা মচড়ে উঠলো। জাংকুককে একা ড্রাইভিং সিটে বসে থাকতে দেখে। জাংকুকের সাথে তের চোখাচোখি হতেই তের বুক ধক করে উঠলো। তের চোখ নামিয়ে মাথা নিচু করে ফেললো। তের মনে হলো তার পায়ে নড়ার শক্তি ফুরিয়ে গেছে, নড়তে পারছে না সে। কেমন হাঁসফাঁস করতে লাগলো তে। ড্রাইভিং সিটে বসা জাংকুক তাকিয়ে ছিল তের দিকে। মুখে কোনো ভাব না থাকলেও চোখে ছিল চেনা সেই স্থির নজর। সেই নজর তের অস্বস্তি আরো বাড়িয়ে দিল। তে মনে মনে সিদ্ধান্ত নিল ফিরে যাবে। তাই সিদ্ধান্ত অনুযায়ী তে ভয়ে ভয়ে ঘুরে দাঁড়ালে জাংকুকের হুঙ্কারে পা জোড়া থেমে স্থির হয়ে গেল। ভুলেও চলে যাওয়ার মতো দুঃসাহস দেখাস না। এতদিনে জমিয়ে রাখা পানিশমেন্ট এখনই পেতে না চাইলে ক্যাটিনটা কার হাইয়া। তে বুকের ভিতরে দম আটকে গেল। ধীরে ধীরে ঘুরে তাকালো তে। চোখ তুলে জাংকুকের দিকে না তাকিয়ে সাহস সঞ্চয় করে কাপা পায়ে পেছনের দরজার দিকে এগোলো। পেছনের সিট খুলে ফেলে দিয়ে এসেছে রাস্তায়, সামনে এসে বস। জাংকুকের ধমকের
এর মানে ঠিকই বুঝতে পারলো, এটাও বুঝতে পারলো যে ফেসে গেছে কঠিন ভাবে। এখন আর অশুভ পুরুষের সাথে সামনে বসা ছাড়া উপায় নেই। এক রাশ অস্বস্তি নিয়ে সিটে বসতেই জাঙ্কুক চট করে দরজা বন্ধ করে দিল, সঙ্গে সঙ্গে গাড়ির গ্লাসগুলো তুলে দিল। জাঙ্কুককে গাড়ির গ্লাস উঠাতে দেখে তের বুক ধক ধক করে উঠলো। কৌতূহলী দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকাতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক এদিকে ঝুঁকে পড়লো। সিটের দুই পাশে হাত রেখে একে প্রায় ঘিরে ফেললো জাঙ্কুক। গুরুত্ব এতটাই কম যে তের শ্বাস গায়ে লেগে ফিরে আসছে। তের শরীর থরথর করে কেঁপে উঠলো, চোখ খিচে বন্ধ করে নিঃশ্বাস আটকে বসে রইল। জাঙ্কুক কিছু সময় তের বন্ধ চোখের দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে থেকে নিচু গলায় হিস করে বলে উঠলো, মোবাইল চালু করার কথা বলার পর চালু করিসনি কেন? আমি কি তোর নিব্বা টাইপের প্রেমিক লাগি নাকি যে বারবার তোকে রিকোয়েস্ট করব? আজকে যদি তোর ফোন বন্ধ পাই, আই সোয়্যার রাতে তোর বেডরুমে চলে যেতে আমি দুবার ভাববো না। আর বেডরুমে গিয়ে নিশ্চয়ই তোর চেহারা দেখে চলে আসার মতো অতটা ভদ্র পুরুষ আমি নই। তো যা হবে তার জন্য শুধু তুই দায়ী থাকবি, মাইন্ডেড। বলে হুট করে জাঙ্কুক যেমন হুট করে কাছে এসেছিল আবার হুট করে সরে গেল। এক হাত স্টিয়ারিং এ রেখে অন্য হাতের মাথা চুল টেনে ধরে জোরে জোরে শ্বাস টানতে লাগলো। অন্য কিছু ঘটে যাওয়ার আগে জাঙ্কুক নিজেকে সামলানোর চেষ্টা করলো। তের শরীরটা মৃদু কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওকে হাত রেখে শ্বাস টানতে টানতে মনে মনে আওড়ালো, এই সাংঘাতিক লোকের সাথে নিয়তি তাকে বেঁধে দিয়েছে। এক সপ্তাহেই তের অবস্থা করুণ হয়ে গেছে, আর এই লোকের সাথে সারা জীবন কাটাতে হবে এইসব ভেবেই তের মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। সুগা উচ্চ পর্যায়ে বিরক্ত নিয়ে চোখ মুখ কুচকে রেখেছে খাবার খাচ্ছে। তার সামনের চেয়ারে বসে আছে আয়ু, সাথে বকবক করে সমান তালে খাবার খাচ্ছে জিমিন। সুগা সহ্য করতে না পেরে অবশেষে ধমক দিল দুজনকে। কি হয়েছে বেয়াই সাহেব, আমাদের মতো মাসুম বাচ্চাদের এভাবে ধমকাচ্ছেন কেন? আমরা কি আপনার খাবারে হাত দিয়েছি নাকি? হ্যাঁ হাত দিয়েছো, তবে খাবারে নয় আমার মগজে। বক 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 করে আমার মাথা ধরিয়ে দিচ্ছ, আবার বলছো বাচ্চাদের ধমকাচ্ছ কেন? বাচ্চা যদি বেয়াদব হয় সে বাচ্চাকে ধমকিয়ে থাপড়িয়ে বেয়াদবে ছুটানোর দায়িত্ব তো বড়দের থাকে, তাই না? এখন আরেকটা কথার আওয়াজ আমার কানে আসে, দুটোকে থাপড়ে গাল লাল করে ফেলবো। সুগার কথা শুনে জিমিন আর কিছু বলতে গিয়েও থেমে গেল। এইদিকে এক রাশ অস্বস্তি নিয়ে জাঙ্কুকের সাথে অন্য আরেকটা টেবিলে বসে আছে। ঘোরাঘুরি শেষে আয়ু আর লিসা একে তার বাড়িতে ফিরতে দেয়নি, জোর করেই জিয়ন বাড়িতে নিয়ে এসেছে। বারবার আপত্তি জানালেও তাতে কোনো কাজ হয়নি। শেষমেশ তাকে আবারও সেই সিংহের গুহাতেই ফিরতে হলো। এখন বাজে রাত 10টা। প্রিয়াঙ্কা চোপড়ার রুমে বসে ওনার সাথে আলাপ জুড়ে দিয়েছে। এর সাথে প্রিয়াঙ্কার আলাপটা আবারও জমে বেশ। এতদিন পর থেকে পেয়ে প্রিয়াঙ্কা কথার ঝুড়ি খুলে বসেছে। প্রিয়াঙ্কার সঙ্গে গল্প শেষ করে রুম থেকে বেরিয়ে যায়। প্রিয়াঙ্কার রুম থেকে বেরিয়ে একটু নিচে এসেছিল মামাদের সাথে দেখা করতে। এই বাড়িতে না আসা অনেকদিন হলো তাদের সাথে দেখা হয় না, তাই ঘুমানোর আগে একটু দেখা করার জন্য এসেছে তে। আরেম আর বঙ্গীয়র সাথে দেখা করে টুকটাক কথা বলে তে উপরে যাওয়ার জন্য সিঁড়ির কাছে আসতেই জিন তেকে ডেকে উঠলো, তে এই কফিটা একটু কষ্ট করে জাঙ্কুকের রুমে দিয়ে না মা, আর কাউকে তো দেখতে পাচ্ছি না পাঠানোর মতো। মামুনি এখন তো তোর মামাদের জন্য ডিনার সাজাতে হবে, যা পুতুল একটু কষ্ট করে দিয়ে না কফিটা। বলেই তার হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে তাড়াহুড়া করে চলে গেল জিন। যে এমন ভাবে ফেসে যাবে সেটাতে ভাবতেও পারছে না। না যাওয়ার কোনো অজুহাতও নেই তের। কফির কাপটা ধরিয়ে দেওয়ার মতো কাউকে দেখতে পেল না। এর ভয়ে বুকটা ধুকপুক করতে করতে কফির মগটা শক্ত করে ধরে। তে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো।